যাদের করযোগ্য আয় রয়েছে তারা যদি একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেন এবং সরকার কর রেয়াতের যে সুযোগ রেখেছে সেটার যদি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেন তাহলে তাদের প্রদেয় আয়কর অনেক কম দিতে পারবে। কর রেয়াত যেগুলোই পাওয়া যায় সেই ধরনের ক্ষেত্রে বিনিয়োগ পরিকল্পনা করতে হবে। সাধারণত আয়কর আইন 2023 অনুযায়ী যেই সব ব্যক্তির বার্ষিক আয় 3.5 লক্ষ টাকা, পুরুষ হলে মহিলা হলে 4 লক্ষ টাকার উপরে তাদের আয়কর দিতে হবে। এই আয়কর দেওয়ার যেই হার প্রদেয় আয়কর সেটা কর রেয়াত সুবিধা নিতে হলে বিনিয়োগ করতে হবে। এখন এই যে আয় বছর প্রতি বছরের 1 জুলাই হতে 30 জুন অর্থাৎ বর্তমান চলমান আয় বছর হচ্ছে 1 জুলাই 2025 হতে 30 জুন 2026। এই চলমান আয় বছরে যা আয় হবে সেটার উপরই কর দিতে হবে আগামী বছর নভেম্বরের 30 তারিখের মধ্যে। এই যে আয় বছর সেই আয় বছরের পূর্ণ 12 মাসের মধ্যে যদি বিনিয়োগ করা হয়, যদি সঞ্চয়পত্রে সর্বোচ্চ 5 লক্ষ টাকা, বিশেষ করে পারিবারিক সঞ্চয়পত্র মহিলাদের জন্য, পুরুষদের জন্য 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র অথবা বাংলাদেশ সঞ্চয়পত্রে সর্বোচ্চ 5 লক্ষ টাকা বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যায়। ঠিক তেমনিভাবে 2 নম্বর হচ্ছে সর্বোচ্চ 1,20,000 টাকা ডিপিএস। যারা ব্যাংকে ডিপিএস করবে তারা 1,20,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করলে তার উপর কর রেয়াত পাবে। এর বেশি বিনিয়োগ করলে 1,20,000 টাকাই কর রেয়াতের জন্য গণ্য হবে। এরপরে যাদের এই যে শেয়ার বাজারে যদি বিনিয়োগ করে অর্থাৎ এনলিস্টেড স্টক রেজিস্টারে এনলিস্টেড কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করলে ওই আয় বছরের মধ্যে সেই শেয়ার বাজারে বিনিয়োগের উপরও কর রেয়াত পাওয়া যায়। ঠিক তেমনিভাবে 5 লক্ষ টাকা পর্যন্ত যদি এই যে লিজিং কোম্পানিগুলোতে বিনিয়োগ করা হয় তাহলে সেই বিনিয়োগের উপরও কর রেয়াত পাওয়া যায়। এখন কর রেয়াত কীভাবে হিসাব করা হয়? প্রথমে একজন ব্যক্তির করযোগ্য আয় অর্থাৎ ন্যূনতম কর দায় এবং কর অব্যাহতিপ্রাপ্ত আয় বাদ দিয়ে যেই আয় থাকে সেই আয়ের 3%। 2 হলো বিনিয়োগ সীমার একজন ব্যক্তি তার আয়ের 5/1 বিনিয়োগ করতে পারে, সেই বিনিয়োগের 15%, অর্থাৎ যতটুকু বিনিয়োগ সীমা সেটার 15% কর রেয়াত পাওয়া যায় অথবা 10 লক্ষ টাকা। এই 3টার মধ্যে ন্যূনতম যেটা সেটাই প্রদেয় কর থেকে বাদ দিয়ে সরকারকে কর দেওয়া যায়, এটাকেই কর রেয়াত বলা হয়। তাহলে কর রেয়াত পেতে হলে আমাদের পুরো আয় বছরের মধ্যে সুনির্ধারিত কর পরিকল্পনা থাকতে হবে। অর্থাৎ আমাদের সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে হবে অথবা শেয়ার বাজারে বিনিয়োগ করতে হবে অথবা ডিপিএসে বিনিয়োগ করতে হবে অথবা আমাদের যেই ন্যূনতম কর দায় বাদ দিয়ে যেই কর অব্যাহতিপ্রাপ্ত আয় বাদ দিয়ে এবং ন্যূনতম কর দায় বাদ দিয়ে যেই আয় থাকবে সেটার 3% এবং আমাদের বিনিয়োগের
যে সীমা রয়েছে, অর্থাৎ একজন ব্যক্তি কতটুকু বিনিয়োগ করতে পারবে সেটা সময় সময় পরিবর্তিত হয়। তবে বর্তমানে একজন ব্যক্তির করযোগ্য আয়ের 20% বিনিয়োগ করতে পারে। এটার আবার 15%ই কর রিয়াত পাওয়া যায়। এভাবে মানে যদি আমরা কর রিয়াতের জন্য আমাদের ইনকাম বর্ষের মধ্যে পরিকল্পনা গ্রহণ করি, তাহলে আমাদের অনেক প্রদেয় করের পরিমাণ কমে যাবে। এই জন্য সরকারকে আমরা কর দেব, যেহেতু কর আমাদের নাগরিক দায়িত্ব। কর ফাঁকি দেওয়া, সম্পদ গোপন করা এগুলো মারাত্মক অপরাধ। এখন আপনি যদি সম্পদ গোপন করেন এবং আপনার করযোগ্য আয় থাকার পরও যদি আপনি কর না দেন এবং রিটার্ন জমা না দেন, তাহলে আপনাকে এই যে কর অফিসের জালে যদি আপনি আটকে যান, তাহলে ব্যাপক জরিমানা সহ জেলের সম্মুখীন হতে হবে। তাই সুনাগরিকের দায়িত্ব নিয়মিত আয়, সম্পদ, দায় এগুলো রিটার্নের মাধ্যমে সরকারকে জানানো এবং যথাযথ আইন অনুসরণ করে কর পরিশোধ করা এবং সরকার কর রিয়াতের যেই সুবিধা রেখেছে সেই সুবিধাগুলো নেওয়ার জন্য পরিকল্পনা করা। আর রিটার্ন দাখিল রাস্তাঘাটে ফুটপাতের দোকান থেকে না দিয়ে এই যে কর সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে রিটার্ন জমা দিলে অনেক আইনগত জটিলতা এবং মারাত্মক আর্থিক ক্ষতি থেকে বাঁচতে পারবেন। জেল জুলুমের মতো মামলা মোকদ্দমার হাত থেকে বাঁচা যাবে। অনেকে মনে করে জিরো রিটার্নই জমা দিয়ে দেয়, মানে সম্পদগুলো রিটার্নে ঠিকমতো দেখায় না। কিন্তু আপনি কষ্ট করে আপনার অর্থ সম্পদ আয় করলেন, অথচ সরকারের রিটার্নে না দেখার কারণে সেগুলো ব্ল্যাক সম্পদ হয়ে গেল। এই যে ব্ল্যাক সম্পদ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এইগুলো আপনারা জানেন, রাজনৈতিক পট পরিবর্তনে রাজনৈতিক ব্যক্তিদের ট্যাক্স ফাইল কল করে ওদেরকে বিভিন্ন মামলা মোকদ্দমায় হয়রানির সম্মুখীন হতে আপনারা দেখেছেন। এই জন্য যাদের করযোগ্য আয় রয়েছে তাদের অবশ্যই এই যে কর পরিকল্পনা গ্রহণ করতে হবে। কর সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে রিটার্ন জমা দিতে হবে। আর যাদের টিন রয়েছে, করযোগ্য আয় নাই, তাদের যেহেতু টিন রয়েছে, টিন মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, তাদেরও রিটার্ন জমা দিতে হবে, কিন্তু ট্যাক্স দিতে হবে না। এটা মনে রাখতে হবে। আমাদের এই যে আয়কর সম্পর্কে আমরা সচেতন থাকব। প্রতি বছর সরকার বর্ধিত না করলে 30শে নভেম্বর হলো রিটার্ন দাখিলের সর্বশেষ সময়। এই যে বিগত আয় বছরের ট্যাক্স এই বছর 30শে নভেম্বরের মধ্যেই পরিশোধ করার দিন শেষ হবে। তাই এই যে বিশেষ করে 24-25 আয় বছরের যারা এখনও রিটার্ন জমা দেননি, তারা আগামী 30শে নভেম্বরের আগেই অনলাইনে রিটার্ন জমা দেন। আপনাদের যদি অনলাইনে রিটার্ন জমা দানের কারো প্রয়োজন হয়, প্রয়োজনে আমার ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। কারণ এই যে আয়কর রিটার্নগুলো, এই যে আয়কর সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শে রিটার্ন পূরণ করা এবং কর দেওয়া প্রত্যেক করদাতার অবশ্য কর্তব্য। এবং অনেক হয়রানি থেকে বাঁচার উপায় হলো এই যে করদাতাদের এই যে আয়কর সম্পর্কে সচেতন থাকা এবং এই যে সকল ধরনের সম্পদ, দায়, ঋণ, যে কোনো 5 লক্ষ টাকার উপরের ঋণ, তারপর দান,
এগুলো ব্যাংক চ্যানেলে করতে হবে। ব্যাংক চ্যানেলে না করলে আয়কর অফিস এগুলো গ্রহণ করবে না প্রমাণ হিসেবে। আর যারা বিদেশে রয়েছেন তারা যে রেমিটেন্স পাঠান এগুলো করমুক্ত, কিন্তু এগুলো যথাযথ ব্যাংক চ্যানেলে পাঠাতে হবে। যদি আপনি ব্যাংক চ্যানেলে না পাঠান তাহলে এগুলো আয়কর অফিস গ্রহণ করবে না। ধন্যবাদ সবাইকে।